বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় তাপ ও তাপমাত্রা, এই অধ্যায়ের 30 পৃষ্ঠা তাপ সঞ্চালন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলে যাচ্ছে ভিডিওর মূল আলোচনা অংশে। তাপ সঞ্চালন আমাদের নানা কাজে তাপ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয় কিংবা সঞ্চালন করতে হয়। 3টি উপায়ে তাপ সঞ্চালন করা হয়, সেগুলো হচ্ছে তাপের পরিবহন, পরিচালন ও বিকিরণ। আমরা এই 3টি পর্যায় সম্পর্কে এখন জানব। প্রথমে বলা হচ্ছে পরিবহন। কঠিন পদার্থের বেলায় তাপ হচ্ছে অণুগুলোর কম্পন। তাই যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত করা হয় তখন সেই প্রান্তের অণুগুলো নিজের জায়গা থেকে কাঁপতে থাকে। একটা অণু কাঁপতে থাকলে সেটি পাশের অণুকেও কাঁপাতে শুরু করে। সেই অণুটি তখন তার পাশের অণুকে কাঁপায়। এভাবে কম্পনটি কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবাহিত হয়, যেটি তাপের পরিবহন নামেও পরিচিত। অর্থাৎ কঠিন পদার্থের বেলায় যেটি ঘটে সেটি হলো কঠিন পদার্থের অণুগুলো খুব পরস্পর কাছে থাকে, আন্তঃআণবিক ফাঁক থাকে না বললেই চলে। তাই এদের অণুগুলো একটা কাঁপলে পাশেরটাও কাঁপে। অর্থাৎ তাপের ফলে কি হয়, কণাগুলোর গতিশক্তি বেড়ে যায়। অর্থাৎ কণাগুলো তখন ছুটতে শুরু করে, অর্থাৎ তাপের ফলে সেটা কাঁপতে শুরু করে এবং পাশের কণাগুলো কাঁপায়। এইভাবে কঠিন পদার্থের তাপ পরিবহনের মাধ্যমে পরিবাহিত হয়। পরবর্তীতে বলা হয়েছে পরিচালন। তরল পদার্থের গ্যাসকে উত্তপ্ত করা হলে তার ঘনত্ব কমে সেটি হালকা হয়ে যায়। তখন তাদের অণুগুলো বেশি ছোটাছুটি করতে হয় বলে বেশি জায়গার প্রয়োজন হয়। একই পরিমাণ তরল বা গ্যাস একটু বেশি জায়গা নিয়ে থাকলে তার ঘনত্ব কমে যায় বা সেটি হালকা হয়ে উপরে উঠে যায়। তখন পাশের শীতল তরল বা গ্যাস সেখানে উপস্থিত হয়। এভাবে তরল বা গ্যাস ভেতরে একটা অভ্যন্তরীণ পরিচালন শুরু করে। সেটি সকল পানিকে খুব ভালোভাবে মিশিয়ে পানিকে উত্তপ্ত করে। পরিচালন বিষয়টা এমন যেটা তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। অর্থাৎ পরিচালনের মাধ্যমে তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলো এক স্থান থেকে আরেক স্থানে ছুটে যায় একেবারে সম্পূর্ণরূপে, যেটা কিন্তু কঠিন পদার্থের পরিবহনের ক্ষেত্রে ঘটেনি। পরিবহনের ক্ষেত্রে কণাগুলো কাঁপে, ছুটতে চায় কিন্তু ছোটে না, কণাগুলো কম্পনশীল থাকে এবং পাশের অণুকে কম্পনশীল করে দেয়। কিন্তু তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো একটা থেকে আরেকটা ছুটে যায়। অর্থাৎ এই ধরনের কম্পনশীল কণাগুলো কি হয়, একটা থেকে একটা যখন ছুটে যায় আন্তঃআণবিক ফাঁকাটা বেড়ে যায় এবং এদের মধ্যে তখন পরিচালন বিষয়টি ঘটে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানের জায়গা দখল করে, তাই বলে পরিচালন প্রক্রিয়া। বিকিরণ। আমরা যখন রোদে দাঁড়াই তখন যে তাপ অনুভব করি সেই তাপ পরিবহন কিংবা পরিচালন পদ্ধতিতে সূর্য থেকে আমাদের কাছে পৌঁছায় না। অর্থাৎ সূর্য এসে আমাদের গায়ে লাগে না, বা দেখা যাচ্ছে কি সূর্যের কণা সম্পূর্ণ সব কণা এসে আমাদের আঘাত করে না। তাই বলা হচ্ছে এটা পরিচালন বা পরিবহনের কোনো একটি অংশ নয়। এই তাপ যে পদ্ধতিতে পৌঁছায় তার নাম বিকিরণ। এটা অন্য অর্থাৎ ভিন্ন একটি পদ্ধতি। বিকিরণের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। পরিবহনের জন্য পদার্থ দরকার হয়, মাধ্যমও প্রয়োজন। আবার পরিচালনের ক্ষেত্রেও মাধ্যমের প্রয়োজন, মাধ্যম ছাড়া হয় না। কিন্তু বিকিরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। সেজন্য সূর্য আর পৃথিবীর ভেতরকার মহাশূন্য থাকার পরেও দৃশ্যমান আলোর সঙ্গে অদৃশ্য অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি বিকিরণের মাধ্যমে পৃথিবীতে চলে আসতে পারে। অর্থাৎ মহাশূন্যে তো বাতাস নেই, সেখানে পরিবহন কে করাবে, পরিচালন কে করাবে? বিকিরণের মাধ্যমে সরাসরি চলে আসে পৃথিবীর মাঝে আলোক রশ্মিগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও এইটুকু আলোচনা ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।